কিরে মুখ পুরি, তুই এত সাজাগোজা করছিস কেন শুনি? দাওয়াত খেতে যাচ্ছিস নাকি বিয়ে করতে যাচ্ছিস? কই মা, আমি তো শুধুমাত্র নতুন জামাটা পরেছি। কিরে, তুই এই নতুন জামাটা পরেছিস? এটা তো রাধিকার পরার কথা। খোল খোল বলছি, এখনই খুলে রাধিকাকে দিয়ে দে। মা, রাধিকা তো নতুন একটা জামা পরেছে, এটা আমি পরি না, এটা তো আমার জামা। তোর জামা মানে? এখনই খোল বলছি। রাধিকাকে না দিলেও তুই এই নতুন জামা পরে জমিদার বাড়িতে যেতে পারবি না। কেন মা, ওইখানে তো আজকে আমাদের দাওয়াত, আমি নতুন জামাটা পরে যাই না। আমি যখন বলেছি যাবি না, তার মানে যাবি না। এই জমিদারের ছেলেকে পাগল করার ধান্দা না? শুনে রাখ, জমিদারের ছেলের বউ হবে শুধুমাত্র আমার মেয়ে। ঠিক আছে মা, আমি এক্ষুনি খুলে রেখে দিচ্ছি। আর যেন কোনো রকমের সাজগোজ করতে দেখি না। রাধিকা, এই রাধিকা, কোথায় তুই? আয়, তোকে একটু ভালোভাবে সাজিয়ে দেই। দিদি দেখ, ওই যে জমিদারের ছেলে, কি সুন্দর দেখতে তাই না? একেবারে মনে হচ্ছে যেন রাজপুত্র। হ্যাঁ রে, দেখতে খুব ভালো, সুন্দর মনে হচ্ছে। তুই আবার নজর দিস না, জানিস তো মা বলে রেখেছে জমিদারের ছেলের বউ হব শুধুমাত্র আমি, এছাড়া আর কেউ বউ হতে পারবে না। এই গ্রামে আমার মতো সুন্দরী আর কেউ আছে নাকি? আরে কি বলছিস তুই? আমি তো তোর জন্যই বললাম, খুব সুন্দর ছেলেটা। আমি তো আমার জন্য বলিনি রাধিকা। তুই বলবি বা কিভাবে রে? কারণ তোর তো বিয়ে হবে ওই সাধারণ কামার কুমোরের সঙ্গে, তাও হয় কি না কে জানে। এভাবে বলছিস কেন রে? কামার কুমোর যারা, তারা কি মানুষ হয় না? তারাও তো মানুষ হয়, তবে তাদের তো আর টাকা পয়সা নেই, তারা তো বড় লোক নয়। তোর সেখানে বিয়ে হলে তুই ভালো থাকতে পারবি না। ভালো থাকতে টাকা পয়সার প্রয়োজন হয় না, ভালো মানুষের প্রয়োজন হয়। এই ধর জমিদারের ছেলের সাথে তোর বিয়ে হলো, কিন্তু দেখা গেল জমিদারের ছেলে আসলে ভালো মানুষ নয়। তাতে আমার কিচ্ছু যায় আসে না। মা বলেছে টাকা পয়সা হলে সবকিছু হয়, টাকা পয়সা নিয়েই সুখে থাকবো। দেখ, সুখে থাকতে পারিস কিনা, এক একজনের কাছে সুখের বর্ণনা এক এক রকম। তোর কাছে হয়তো টাকা পয়সা, আমার কাছে ভালো মানুষ। হয়েছে, তোকে আর এখন জ্ঞান দিতে হবে না। এই দেখ, খাবার নিয়ে আসছে, আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো। কি জ্বালা, একই জ্বালা। এখানে এসেই থালাটা শেষ হতে হলো, আর শুধু একটা থালার প্রয়োজন ছিল, আবার সেই এখন থালা আনতে যেতে হবে। আরে বাবা, কি করছো? ওকে কি আবার থালায় খাবার খেতে দেওয়া লাগে নাকি? কি বলছেন? থালা ছাড়া খাবে কিভাবে? থালা ছাড়া খাওয়া যায়? কেন যাবে না? আরে ওইখান থেকে একটা কচু পাতা ছিঁড়ে এনে ওর সামনে দাও, সেই কচু পাতায় খাবার দিলেই ও খেয়ে উঠবে। কিরে, খেতে পারবি না? তাই বলে জমিদার বাড়ির ভোজে কেউ কচু পাতায় খাবার খাবে? জমিদার বাবু এটা শুনতে পেলে আমার চাকরি চলে যাবে। আরে আমরা অভিযোগ না করলেই তো হলো, এত কিছুর দরকার নেই। ও এভাবে খেয়ে অভ্যস্ত, তুমি ওকে কচু পাতাই দাও। ঠিক আছে, কি আর করবার। কিরে, তোর পাতে এত মাংস পড়লো কিভাবে? তোর এত মাংস খেতে হবে না, দেখি দেখি দেখি, এদিকে দে। কিন্তু মা, আমি খাবো কি দিয়ে? আমার তো খাওয়ার মতো কিছু নেই। কি দিয়ে আবার? ওই যে ডাল রয়েছে, ডাল দিয়ে ভাত খাবি। আরে ও ভাই, শুনে যাও, ওর পাতে একটু ডাল দিয়ে যাও তো। একটু আগেই তো মাংস দিয়েছি, মাংসগুলো এর মধ্যে খেয়ে ফেললে। আরে ওর মাংস খেতে হবে না, তুমি ডাল দাও, ও ডাল দিয়ে ভাত খেয়ে উঠবে। মাংস খাবে আমার মেয়ে। হ্যাঁ, মেয়েটাকে দেখেছিস? মেয়েটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ বাবা, আমার তো ভালোই লেগেছে, কিন্তু তুমি বলতে কি চাইছো? আমি ভাবছি ওই মেয়েটাকে তোর বউ করে আনবো। একটাবার দেখ, ওই মেয়েটার মতো সারা গ্রামে একটাও সুন্দরী মেয়ে খুঁজে পাবো না আমরা। তুমি অবশ্য ঠিক কথাই বলেছো। হ্যাঁ, এত এত মেয়ে দেখলাম, একটা মেয়েও তো এত সুন্দরী দেখলাম না। তাহলে তো তোর বিয়ের প্রস্তাবটা পাঠাতেই হয়, কি বলিস? ওদের বাড়ি ঘর চেনা আছে তো? বাড়িঘর তো চেনা নেই, তবে রমেশ কাকুকে বললে রমেশ কাকু সম্ভবত বের করে দিতে পারবে। তাহলে রমেশকে বলে দে, ওদের বাড়িতে প্রস্তাব পাঠাবো আমরা। সবকিছুর ব্যবস্থা করতে বল। যেভাবেই হোক ওই মেয়েকেই আমি আমার বাড়ির বউ বানাবো। ঠিক আছে বাবা, তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ততেই রাজি আছি। তবে ওরা তো দেখছি দুই বোন, আমি তো জানতাম ওরা এক বোন।
এটাই তো দেখতে পাচ্ছি। যাই হোক, দুই বোন তাতে ক্ষতি কি? একজনকেই তো বানাবো বাড়ির বউ, তাই না? বেশ, এই রমেশ কাকুর সাথে কথা বলে দেখছি এ ব্যাপারে, আর সমস্ত ব্যবস্থা করে তবেই তোমাকে জানাবো। ঠিক আছে। আরে আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। রমেশ আমাকে সব বলেছে, আপনারা আমার মেয়েকে আপনাদের বাড়ির বউ করতে চান, তাই তো? হ্যাঁ, সেই কারণেই আপনাদের সাথে কথাবার্তা বলতে এসেছি। মেয়ে আমাদের দেখা হয়ে গেছে, ওই দিন ভোজের সময় দেখেছি। তাহলে তো আর কথাই নেই। তাহলে কি ধরে নেব আমার মেয়ে আপনাদের বাড়ির বউ হয়ে যাবে? হ্যাঁ, এখন ধরে নিতেই পারেন, কারণ এখন তো শুধুমাত্র দিন তারিখ ঠিক করতেই এসেছি। দিন তারিখ ঠিক হয়ে গেলে সেদিন বিয়ে হবে। আপনার মেয়েকে আমরা নিয়ে যাব। বলুন বলুন, আপনাদের কি চাই? মেয়ের সাথে কি কি দিতে হবে, মানে উপহার সমগ্র? আপনি কি পাগল হয়ে গেলেন? আমি এই গ্রামের একমাত্র জমিদার। আমার ছেলের বিয়ের জন্য আমি পণ নেব, সেটা হতেই পারে না। তাহলে তো আরো সোনায় সোহাগা। মেয়ের বিয়ের জন্য কোনো কিছু খরচা করতেই হলো না। একদম, এমনকি আপনার বাড়িতেও যে খরচা হবে সেই খরচা আমরা নিজেরাই বহন করব। শুধুমাত্র আপনার মেয়েটাকে আমার বাড়ির বউ করে নিতে চাই। ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা বলুন কবে দিন তারিখ ঠিক করবেন? আগামী সোমবার একটা ভালো দিন আছে, তাহলে আগামী সোমবার বিয়ের ব্যবস্থা করা হোক। আপনারা আপনাদের মেয়েটিকে সাজিয়ে গুছিয়ে রাখবেন, আর যাকে যাকে দাওয়াত করা প্রয়োজন করবেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে একটু মিষ্টি মুখ করে যান। না না, মিষ্টিমুখ করতে হবে না, একসাথে বিয়েতে মিষ্টিমুখ করব। এই তো বউ চলে এসেছে। একটিবার ঘোমটাটা তোলো দেখি, আমার বৌমাকে দেখতে কেমন লাগছে দেখি। এ এ আবার কে? এখানে বউ হিসেবে কি করছে? আসল বউ কোথায়? আসল বউ মানে? এটাই তো আমার মেয়ে। এর সাথেই তো আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছে। আপনি তো নিজেই প্রস্তাব দিয়েছেন। আমি প্রস্তাব দিয়েছি, কিন্তু মেয়ে তো এটা নয়, মেয়ে হলো আরেকটা। আপনি কি কোনোভাবে কবিতার কথা বলছেন? ওই তো ওই মেয়েটা, ওটাকে আমি আমার ঘরের বউ হিসেবে মেনে নিয়েছি। ওটা তো আপনারই মেয়ে, তাই না? ওটা আমার মেয়ে, তবে আপন মেয়ে নয়। ওটা তো সৎ মেয়ে। আমার মেয়ে তো এটা। মেয়ে মানে মেয়ে, সৎ আর আপন আছে নাকি? আপনারা ভাবলেন কিভাবে আপনার এই মেয়েকে আমরা বউ করে বাড়িতে নিয়ে যাব? আমাদের ওই মেয়েকে চাই, এখনই ওকে সাজিয়ে নিয়ে আসুন। দোহাই আপনাদের, এমনটি করবেন না। আমার মেয়েটার যে কপাল পুড়ে যাবে। আমার ওই মেয়েটাকে না হয় আপনাদের বাড়ির কোনো কাজের লোকের সাথে বিয়ে দিয়ে দেবেন। কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে নাকি? নিজের মেয়েকে এভাবে গছিয়ে দিতে চাইছেন? দয়া করে একটিবার ভাবুন। আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। ও বড্ড আশা করে আছে আপনাদের বাড়ির বউ হবে বলে। আমার ছেলের ওই মেয়েকে পছন্দ নয়। আমার ছেলের আপনার বড় মেয়েকেই লাগবে। তাড়াতাড়ি যান, না হলে আমরা এই অবস্থায় নিয়ে যেতে বাধ্য হব। এই দেখো মা, এখানে যত গয়না আছে সব কিছু তোমার। যেটা যখন ভালো লাগবে পরবে। কি বলছেন মা? আমার এত গয়নার প্রয়োজন নেই। আমি গয়না ছাড়াই ঠিক আছি। এসব তুমি কি বলছো মা? তুমি তো এই বাড়ির বউ, আমার একমাত্র ছেলের পুত্রবধূ। এই সমস্ত যা কিছু দেখছো সব কিছু তো তোমারই। কিন্তু মা, আমি তো এসবের অভ্যস্ত নই। আমি কখনো একটা নতুন জামাও পরতে পারিনি। এসব গয়না তো দূরের কথা। কি বলছো তুমি মা? আমি তোমার জন্যই কালকেই তোমার ব্যক্তিগত দর্জি আনিয়ে দিচ্ছি। তোমার যা লাগবে, যখন যা লাগবে, দর্জিকে বললেই সে বানিয়ে দেবে। আমার তো এখন অনেক নতুন শাড়ি আছে। আপনারা তো বিয়েতে দিয়েছেন, তাতেই আমার চলবে। চলবে না। তুমি এই জমিদার বাড়ির বউ। তোমাকে এমন ভাবে মাথা উঁচু করে চলতে হবে যেন পাপীরা তোমাকে দেখেই ভয় পায়। আপনি খুব ভালো মা। আমার মা বেঁচে থাকলে হয়তো আপনার মতোই হতো। শাশুড়ি এত ভালো হয় আমি জানতাম না। তুমি তো আমাকে মা বলে ডেকেছো। তুমি তো আমার একটা মেয়ে। তোমাকে না ভালোবেসে কোথায় যাব বলো? এটা কি হলো মা? আমি সারা জীবন ভেবেছি জমিদার বাড়ির বউ হব। ওই ছেলেটাকে আমার কত ভালো লাগে।
আর সেখানে কিনা কবিতা বউ হয়ে চলে গেল। আমি তো ভাবতেও পারছি না এমনটা কি করে হয়ে গেল। সারা জীবন তোকেই তো আমি এত সুন্দরী করে রেখেছি, ওই পোড়ামুখীকে কখনো একটা ভালো জামাও পরতে দিইনি। তাহলে ওকে কেন পছন্দ করলো? আমি কি সুন্দরী নই মা? আমি কি সেজে গুজে সব সময় থাকি না? এতগুলো মানুষের সামনে আমাকে বেইজ্জতি করে গেল ওরা। আমার আপন মেয়েটাকে বিয়ে না করে ওই সৎ মেয়েটাকে নিজের বাড়ির বউ বানিয়ে নিল। আমি এটা কোনোভাবেই মানতে পারছি না মা। তোকে মানতে হবে না, ওর ঘর আমি ভেঙেই ফেলবো। আমি দেখি ওই জমিদার বাড়িতে সংসার কতদিন করতে পারে, তারপর তোকেই আমি ওই বাড়িতে বউ করে পাঠাবো। তুমি তুমি সত্যি বলছো তো মা? তুমি আমাকে কথা দাও, ওই বাড়িতে আমাকে বউ করে তুমি পাঠাবে? তোকে আমি কথা দিলাম রে, তুই ছাড়া ওই বাড়ির বউ আর কেউ হতে পারে না। তুই জমিদার বাড়ির বউ হবি মানে হবি। ঠিক আছে, তাহলে তোমার যা করার তুমি তাড়াতাড়ি সেসব করো। আমি ওকে ওই বাড়ির বউ হিসেবে আর দেখতে পারছি না। কাঁদিস না মা, কাঁদিস না। একটা বার ওই বাড়িতে ঢুকতে দে, তারপর দেখ আমি কি করি। কিছু বলবেন বাবা? আমাকে ডেকে পাঠালেন যে? হ্যাঁ, তোমাকে কিছু বলবার জন্যই ডেকে পাঠিয়েছি। তোমাদের বিয়ের জন্য আমি একটা ভোজের আয়োজন করেছি। তাহলে বলুন আমাকে কি কি কাজ করতে হবে? আমি সমস্ত কাজ এখনই করে দিচ্ছি। বোকা মেয়ে কি বলে, এ বাড়িতে এত এত কাজের লোক থাকতে তুমি আবার কাজ করতে যাবে কেন? তাহলে আমাকে কোনো কাজ করতে হবে না? তাহলে আমাকে ডেকেছেন কেন বাবা? ডেকেছি তুমি তোমার বাড়িতে, অর্থাৎ বোন আর মাকে নেমন্তন্ন করো। আমি চাই গ্রামের সবার মতো তারাও এই ভোজে দাওয়াত পাক। কি বলছেন বাবা? মা আর বোনকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে ওরা এসে নিশ্চিত কোনো গন্ডগোল বাঁধাবে, ভোজ পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমি জানি তোমার মা আর তোমার বোন কেমন, সারা জীবন তোমার উপরে অত্যাচার করে এসেছে ওরা। তাতে কি হয়েছে? ওনারা তো আমার মা বোন। তাতে অনেক কিছু হয়েছে। যারা অন্যায় কাজ করে তাদেরকে অন্যায়ের শাস্তি পেতে হয়। যাই হোক, তুমি তোমার মা আর বোনকে দাওয়াত দাও। যদি কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করে তবে সেটা আমি দেখে নেব। ঠিক আছে বাবা, তাহলে আমি খবর পাঠাচ্ছি। ইরে, জমিদার বাড়িতে বিয়ে হয়ে আমাদেরকে তো ভুলেই গেলি। আমাদের কি মনেও পড়ে না তোর? একটু দেখি, তোর বিয়ে আমি জমিদার বাড়িতেই দিয়েছি কিন্তু। অনেক অনেক কৃতজ্ঞতা মা, আমি তোমার উপরে অনেক অনেক কৃতজ্ঞ। তুমি না থাকলে আমার তো জমিদার বাড়িতে কখনোই বিয়েই হতো না। তুই আমাকে খোঁচা মেরে কথা বলছিস নাকি? দেখ, খোঁচা মেরে কথা বলবি না। এখানে কেন এসেছিস বল? জমিদার বাড়িতে বড় একটা ভোজের আয়োজন করা হচ্ছে, সেখানে তোমাদেরকে নেমন্তন্ন করতে বলা হয়েছে, সেজন্যই এসেছি। ঢং দেখে আর বাঁচি না। তুই কেন এসেছিস দাওয়াত দিতে আমাদেরকে? সাথে তো দেখছি বিক্রম বাবাজিও আছে। বাবা, তুমি ঘরে এসো। ও ঘরে যাবে না, আমরা এসেছি তোমাদেরকে দাওয়াত করতে। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে যাবে, আর যদি ইচ্ছে না হয় তাহলে যাওয়ার দরকার নেই। তবে গিয়ে কোনো গন্ডগোল পাকিও না। কি বললি তুই? আমরা গন্ডগোল পাকিয়ে বেড়াই? এত বড় সাহস তোর? বিয়ে হওয়ার পর একদম আমাদের পাত্তাই দিচ্ছিস না। এত সাহস তুই কোথায় পেলি? হ্যাঁ, সাহস থাকবে না? আমি এখন জমিদার বাড়ির বউ, সাহস তো অবশ্যই দেখাতে হবে। আমার শাশুড়ি মা বলেছে পাপীদের সামনে মাথা নত না করতে। তুই তুই আমাদেরকে পাপী বললি? এত অহংকার তোর! শোন, এত অহংকার না ভালো নয়। অচিরেই তোর সংসার ধ্বংস হয়ে যাবে, দেখিস। সবার দোয়া কবুল হয় না, আর পাপীদের দোয়া তো আরোই কবুল হয় না। তাই চিন্তা করো না, আমার সংসার আমারই থাকবে। বলি বেয়ান, ঘরের বউকে এত মাথায় তুললে কিন্তু হবে না। এমনিতেই কোন ঘর থেকে এসেছে তা তো ভালোভাবেই জানেন। একটু সবকিছু সাবধানে রাখবেন। আপনিও যে ঘর থেকে এসেছেন, আমার বৌমাও সেই ঘর থেকেই এসেছে। সেই হিসাবে আপনার থেকেও তো সাবধানে থাকতে হয়। কি যে বলেন না বেয়ান, আমার পরিবারে আমি আর আমার ছোট মেয়ে আলাদাভাবেই থাকতাম, আর ও থাকতো কাজের লোকের মতো। বুঝতেই তো পারছেন। একদম বুঝতে পেরেছি। বুঝতে পারলাম যে ছোটবেলা থেকে মেয়েটার উপরে আপনারা অনেক অত্যাচার করেছেন।
এভাবে বলছেন কেন আপনি? বলুন, একটা সৎ মেয়েকে এতগুলো বছর লালন পালন করতে পারবেন আপনি? সৎ মেয়ে কেন, আমি আমার পুত্রবধূকেই মেয়ের মতো ভালোবাসি। সেখানে যদি একটা সৎ মেয়ে থাকতো, ওপরওয়ালার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতাম আমি। শুনুন, এত ভালো হয়ে লাভ নেই। পৃথিবীতে কিন্তু ভালো মানুষের কোনো দাম নেই। কিন্তু দেখুন, আমার যতটুকু দাম আছে ততটুকু দাম কিন্তু আপনারও নেই। আপনি কি কোনোভাবে আমাকে অপমান করছেন? অপমান করে আর কি হবে? আপনার তো লজ্জা শরমই নেই। অপমান আপনার গায়ে লাগবে না। তাই বলি কি, আমার বৌমার নামে কান্না ভাঙিয়ে নিজে ভালো কিছু করার চেষ্টা করুন। বুঝেছি বুঝেছি, ওই মেয়েটা সবার মাথা খেয়ে ফেলেছে ইতিমধ্যেই। আমি তো জানতাম ওটা একটা আস্ত রাক্ষসী। আপনার কি আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই? আপনি যান তো, যান, নিজের ঘরে গিয়ে বিশ্রাম করুন। এবার বুঝবে ঠেলা। এই খাবার খেয়ে মেয়েকে যদি বাড়ি থেকে বের না করেছে, একদম জমিদার বাড়ির বউ হওয়ার ইচ্ছে না ধুলোয় মিশে যাবে। আজকের রান্নাটা কেমন হয়েছে বিক্রম? দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। আরে বাবা, খাও খাও, খেয়ে জীবনে অন্য কোনো খাবার মুখে তোলা নামও নেবে না। হ্যাঁ, আসলে এই রান্না কিন্তু মন্দ নয়। এত মজার রান্না আমাদের বাড়ির কাজের লোকেরাও করতে পারে না। কি বলছেন আপনারা? এই রান্না ভালো হয়েছে? এই রান্না তো কোনোভাবেই ভালো হতে পারে না। কেন ভালো হতে পারে না? এ রান্না তো যথেষ্ট ভালো হয়েছে। আমাদের বৌমার হাতের রান্না খুব ভালো। বৌমা এখন থেকে এমন ভালোভাবেই রান্না করবে। ও মা গো, এত ঝাল! এত ঝাল দিয়ে কেউ রান্না করে নাকি? এটা তো প্রচন্ড ঝাল। আমরা তো ঝাল খেতেই ভালোবাসি, তাই না বলো বিক্রম? কিন্তু আমি তো এই তরকারিতে নিজের হাতে এত ঝাল নুন মিশিয়েছিলাম। আপনাদের মুখে তো কিছুই লাগছে না। আমি তো মুখেই দিতে পারছি না। এবার এসেছো আসল কথায়। হ্যাঁ, শোনো মেয়ে, এখানে বেড়াতে এসেছো, বেড়ানো শেষ হলে চলে যাবে। এরকম কোনো কাণ্ড ঘটলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমার বৌমার পেছনে লাগতে শোনা। শুনুন, আপনারা হলেন মেয়ের বাড়ির লোক। মেয়ে পক্ষ থেকে এসেছেন। মেয়ের মা আর বোন হলেন আপনারা। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তাই আপনাদের বসবার ব্যবস্থা আমি অন্য জায়গায় করেছি। আপনারা স্পেশাল ভাবে বসে খাবেন। এত ভিড়ভাট্টার মধ্যে বসে খেতে হবে না। তাই নাকি? তাহলে আমাদেরকে সেখানে নিয়ে চলুন। আমরাও এসবের মধ্যে খেতে বসে আরাম পাবো না। এসব লোকেদের সাথে আমরা খাই নাকি? আসুন আমার সাথে। আপনারা বসুন এখানেই বসবেন কিন্তু, ঠিক আছে? এখানেই ভালো খাবার পাঠিয়ে দেব আমি। ঠিক আছে ঠিক আছে। ও মা, এত ভিখারি এখানে এসে বসেছে কেন? এটা তো আমাদের জায়গা। সেটাই তো বুঝতে পারছি না, ভিখারিদের এখানে কে ডেকেছে? ভিখারির জায়গা তো এটা নয়। আমার তো মনে হচ্ছে ভিখারিদের এরা খুব ভালোবাসে। কত ভালো মানুষেরা, বুঝতে পারছো না? তাই আমাদের মতোই এদেরকে ভালোভাবে খাওয়াবে। ঠিক বলেছিস, চুপ করে বসে থাক, দেখ কখন খাবার আসে। আজকে কবজি ডুবিয়ে খাবো। নাও কবিতা, এবার এদের সামনে কচু পাতা দুটো দিয়ে দাও। এদেরকে খাবার দিয়ে দিই। আর কতক্ষণ বসে রাখবো বলো তো? কি বলছো বাবা? আমাদেরকে কচু পাতায় খেতে দেবে মানে? আমরা তো এ বাড়ির মেহমান। কেন, কচু পাতায় বুঝি খাওয়া হয় না? সেদিন তো বেশ কবিতাকে কচু পাতায় খাইয়েছিলে। এতগুলো লোকের মাঝে নিজের মেয়ে কচু পাতায় খাবার খাচ্ছে, তাও আপনার একটু লজ্জা হলো না? সেদিন তো থালা ছিল না, তাই। ভেবে নিন আজকেও থালা নেই, তাই আপনাকে কচু পাতাতেই খেতে হবে। একটাবার এদিক ওদিক তাকিয়ে দেখুন তো, ভিখিরিরা থালাতে খাবার পেলেও আপনাদের কপালে সেটুকুও জোটেনি। এটা কিন্তু ঠিক হচ্ছে না। অনেক কিছুই ঠিক হয়নি। সেদিন আপনারা কবিতার সাথে যেটা করেছেন সেটাও ঠিক হয়নি। আর ওই ঘটনার কারণেই কিন্তু কবিতা এই বাড়ির বউ হয়ে এসেছে। আপনারা নিজেরাও জানেন না কত বড় ভুল আপনারা করেছেন। দাও কবিতা, এদেরকে খাবার দাও, শুধু ভাত এবং ডাল।